জ্বালানি তেলের দাম বাড়লেও কমেনি সংকট, পাম্পে দীর্ঘ লাইনে ভোগান্তি, ক্ষুব্ধ গ্রাহকরা। অব্যবস্থাপনাকে দায়ী করে কার্যকর পদক্ষেপের দাবি। কাল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প, ভাষণ দেবেন জনসভায়। স্থানীয়দের মাঝে উৎসবের আমেজ। 191 দেশের অংশগ্রহণে IMF এর বসন্ত বৈঠক শেষ। মিলল না বাংলাদেশের ঋণের জুনের কিস্তি ছাড়। যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হতে পারে, হুঁশিয়ারি ইরানের। আলোচনা অনিশ্চিত। এবার বাব আল মানদেব প্রণালী বন্ধের হুমকি হুথিদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দাম বাড়ানোর পরও কমছে না জ্বালানি তেলের গ্রাহকদের দীর্ঘ লাইন। তেলের পর্যাপ্ত মজুদ আছে। সরকারের পক্ষ থেকে বারবার এমন আশ্বাসের পরও আতঙ্ক কাটছে না গ্রাহকদের। সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও প্রতিদিনের মতো আজও সকাল থেকেই পাম্পগুলোতে তেল সংগ্রহে আসা যানবাহনের দীর্ঘ লাইন। রাজধানীর পরিবাগে মেঘনা পেট্রোল পাম্পে তেল নিতে গ্রাহকদের অপেক্ষা করতে হচ্ছে 5 থেকে 6 ঘন্টা। গ্রাহকদের এই দীর্ঘ লাইন শাহবাগ বাংলাদেশ মেডিকেল হয়ে মোতালেব পাম্পে তেল পাচ্ছেন না তারা। এতে তেলের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হওয়ায় ক্ষুব্ধ সবাই। এর জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে গ্রাহকরা। কি বলবো, বলার ভাষা নাই ভাই। আমরা রাইড শেয়ার করি, এখন আমরা যদি এখানে 6 ঘন্টা 10 মিনিট থাকি তাই আমরা গাড়ি চালানো লাগবে না? 6টা 17-তে মডিউল জেনারেল হাসপাতালের সামনে লাইন ধরছি, আর এখন কয়টা বাজে জানি না। এখন আসছি আমি যে লাইনে পাইছি তেল, এখন উল্টা দিক থেকে লাইন নিতেছি। এটা কোন ধরনের ইনসাফ? তেলের দাম যেহেতু বাড়ছে ভাই, আপনারা এই সিরিয়ালের ব্যাপারটা বন্ধ করে দেন ভাই। ভোর 4টা থেকে সিরিয়াল দিছি, হাতিরপোল থেকে দিতে দিতে এখানে এই এখন 1:15 আমি তেল পাইতেছি। 20 টাকা বাড়াই নিচ্ছে, তারপরও রাতে 3টা বাজে এসে সিরিয়াল দিচ্ছি। এটা তো যুক্তিসঙ্গত না। দর্শক, এই মুহূর্তে রমনা এলাকায় আছেন সহকর্মী শুভ মাহফুজ, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শুভ, জ্বালানি তেলের দাম বাড়ানোর পর পেট্রোল পাম্পে গ্রাহকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, জানাবেন। রায়হান, আপনাকে ধন্যবাদ। আসলে জ্বালানি তেলের দাম অকটেনে প্রতি লিটারে 20 টাকা, পেট্রোলও 20 টাকা, ডিজেলে 15 টাকা বাড়ানোর পর আমরা দেখতে পেয়েছি এতদিন যে গুঞ্জন ছিল আসলে মূল্য বৃদ্ধির পর পেট্রোল পাম্পগুলোতে লাইন কমে যাবে, কিন্তু আমরা সেরকম কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত। আমরা সকাল থেকেই রাজধানীর শাহবাগের পরিবাগের যে মেঘনা পেট্রোল পাম্পটি ছিল সেখানে দেখেছি যানবাহনের দীর্ঘ লাইন, মোটরসাইকেলের দীর্ঘ লাইন। ঠিক এখন এই মুহূর্তে রয়েছে রাজধানীর রমনার যে পেট্রোল পাম্পটি রয়েছে এখানেও দীর্ঘ লাইন। এখানে যেই মোটরসাইকেলের যে লাইন বা প্রাইভেট কারের যে লাইনটি আমরা দেখতে পাচ্ছি, এই লাইনটির বিস্তৃতি একেবারেই শিল্পকলা হয়ে বারডেম হসপিটাল এবং প্রেস ক্লাব পর্যন্ত। অর্থাৎ প্রতিদিনের যেই দৃশ্য ঠিক একই দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানের পাম্প মালিকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে আসলে দাম বাড়ানো হলো সরকারের পক্ষ থেকে যদি তেলের সরবরাহটা যদি ঠিক করার মতো না হয় তাহলে কিন্তু আসলে এই ভোগান্তিটা কমবে না। তাদেরকে আগে যেভাবে তেল দিত এখনও ঠিক একইভাবেই তেল দিচ্ছে। সব পাম্পগুলো তেল পাচ্ছে না রেশনিং পদ্ধতিতে দেওয়ার কারণে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে মজুদ রয়েছে বা সরকারের মজুদ ক্যাপাসিটিও নেই, এর কারণে প্রাইভেট কোম্পানিগুলো থেকে কিন্তু তারা সরকার তেল নিতে পারছে না। কিন্তু আমরা পাম্পগুলোতে আসলে এটার ব্যতিক্রম দৃশ্য দেখতে পাচ্ছি। প্রতিদিনের মতো আজকেও পাম্পগুলোতে দীর্ঘ লাইন। যে প্রাইভেট কারের যে গ্রাহকরা এখানে তেল নিচ্ছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে তারা ভোর 4টা, কেউ ভোর 5টা লাইন দিয়েছে। লাইন দিয়ে ধরে এরপর দুপুর 1টা, 12:30, 1টা বা 1টার পর এসে তারা তেল পাচ্ছে। আমরা শাহবাগের পরিবাগের যে পাম্পটি রয়েছে সেখানে আমরা প্রাইভেট কার এবং মোটরসাইকেলের গ্রাহকদের সাথে কথা বলেছি। বিশেষ করে প্রাইভেট কারের গ্রাহক যারা, তারা বলছে তারা ভোর রাত 3টা, রাত 4টা এসে লাইন ধরেছেন এবং সেই প্রায় 8-9 ঘন্টা লাইন ধরে দুপুর 1টা, 1:30টার দিকে এসে তারা তেল পেয়েছেন। এরকম প্রত্যেকটি পাম্পে একই অবস্থা। কিছু কিছু পাম্পে আবার তেল সরবরাহ বন্ধ রয়েছে। এরপরে যে বাস্তব যে চিত্র, যেটি দাম বাড়ানোর পরে কমার কথা, ভোগান্তি কমার কথা, লাইন কমার কথা, সেটি কিন্তু কার্যত এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। হয়তোবা কালকে পরশু থেকে অথবা কমতে পারে, কিন্তু সেটা সময় সাপেক্ষ। তো রায়ান, মোটামুটি এই ছিল আমার কাছে পেট্রোল পাম্পের এখনকার সর্বোচ্চ পরিস্থিতি। শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানীর রমনা পেট্রোল পাম্প এলাকা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী শুভ মাহফুজ।
নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বগুড়া। সোমবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন এই সিটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন ঘিরে বগুড়া জুড়ে সাত সাত রব। ২ দশক পর প্রধানমন্ত্রী তারেক রহমানের পৈতৃক ভিটায় যাওয়া নিয়ে স্থানীয়দের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। মতিউর রহমানের ক্যামেরায় আব্দুর রহিম বগরা রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। ২ দশক পর পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হওয়ার পর সোমবার প্রথম নিজ জেলা বগুড়া সফর করবেন তিনি। এবারের সফরে বগুড়াকে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। অংশ নেবেন বেশ কিছু রাষ্ট্রীয় কর্মসূচিতেও। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পুরো জেলা জুড়ে বিরাজ করছে সাজ সাজ রব। ধুয়ে মুছে রং করে সাজানো হচ্ছে সরকারি সব স্থাপনা। শেষ সময়ের কাজ চলছে জনসভাস্থল বগুড়া মহানগরের আলতাফুন্নেসা খেলার মাঠে। বিশেষ করে তার পৈতৃক ভিটা গাবতলীতে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। এলাকায় একটা সাড়া পড়ে গেছে সবকিছুতে। ছেলে মেয়েরা চিন্তা করতেছে কেমনে তারা তাকে বরণ করবেন। 18 বছরের বঞ্চনার ইতিহাস, এই ইতিহাসের এই বঞ্চনা ইতিহাসকে উনি এই 18 বছর পিছিয়ে যাওয়া বগুড়াকে তিনি এগিয়ে নিয়ে যাবেন। এটি বগুড়া মানুষের কথা। যখনই সিটি কর্পোরেশন হবে তখন কিন্তু এর পরিধি, উন্নয়নের পরিধি অনেক গুণে বেড়ে যাবে। সর্ব সেক্টরে, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, সমস্ত, যোগাযোগ ইত্যাদি। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর শুধু আনুষ্ঠানিকতা নয়, বগুড়ার মানুষের জন্য নতুন প্রত্যাশার বার্তা হয়ে আসছে বলে জানান জনপ্রতিনিধিরা। একটা আনন্দ উৎসব মুখর পরিবেশে আমাদের এই জনসভাটা অনুষ্ঠিত হবে। আমাদের জনসভার প্রস্তুতি প্রায় শেষ। আজকে আমাদের সুযোগ এসেছে, মাননীয় প্রধানমন্ত্রী আসছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের কথা বলার সময় এসেছে এবং ইতিমধ্যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে পার্লামেন্টে কিছু অবহিত করেছি। বগুড়ায় একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে রয়েছে বগুড়া পৌরসভাকে দেশের ১৩তম সিটি কর্পোরেশন ঘোষণা। জেলার উন্নয়নে যুক্ত হবে নতুন গতি, এমনটাই বিশ্বাস বিশিষ্ট জনদের। প্রধানমন্ত্রী হয়েছেন বগুড়ার সন্তান, বগুড়ার উন্নয়ন হবে, এটাই স্বাভাবিক। আমাদের প্রত্যাশা যে বিগত 15টি বছর আমরা যে বঞ্চিত ছিলাম, সেই বঞ্চিত জায়গা থেকে আমরা আমাদের সমতার জায়গায় আসতে চাই। সোমবার বিকালে মহানগরের আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপির আয়োজনে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী, যাকে কেন্দ্র করে এরই মধ্যে সম্পন্ন হয়েছে নিরাপত্তা সহ সব প্রস্তুতি। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ১৯১টি সদস্য দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হল আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর ৬ দিনের বসন্তকালীন সভা। দফায় দফায় বৈঠক আর দেন দরবারের পর দেশে ফিরেছেন বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে রাজস্ব ও ব্যাংক খাতে সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না থাকায় বাংলাদেশের চলমান ঋণ কর্মসূচির পরবর্তী কিস্তি জুনে ছাড় না করার সিদ্ধান্ত নিয়েছে IMF। ওয়াশিংটন ডিসি থেকে আরও জানাচ্ছেন মহিবুল্লাহ মহিব। বিশ্ব অর্থনীতির বর্তমান পরিস্থিতি, ঋণের ঝুঁকি, উন্নয়নশীল দেশগুলোর বাজার ভিত্তিক অর্থায়ন এবং অর্থনৈতিক নীতি নির্ধারণ ছিল এবারের বসন্তকালীন IMF-এর বৈঠকে আলোচনার মূল বিষয়। পাশাপাশি যোগ হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধে ঝুঁকিতে পড়া বিশ্ব অর্থনীতি। ওয়াশিংটনে IMF ও বিশ্বব্যাংকের স্প্রিং মিটিংয়ে অংশ নিয়ে সাইডলাইনে এসব সংস্থার কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করে বাংলাদেশের প্রতিনিধি দল। চলমান $5.5 বিলিয়ন ঋণ কর্মসূচির আওতায় $1.3 বিলিয়ন কিস্তি জুনে ছাড় হওয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় IMF। তবে বিশ্বব্যাংক ও IMF এর সাথে আলোচনা অব্যাহত রাখার কথা জানিয়েছে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে সৃষ্ট আর্থিক ঘাটতি পূরণে বাংলাদেশকে নিয়মিত বাজেটে বাড়তি অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF ও বিশ্বব্যাংক। স্প্রিং মিটিংয়ে সিদ্ধান্ত না এলেও ঋণের কিস্তি ছাড়ে আলোচনা অব্যাহত থাকবে বলে জানায় বাংলাদেশের প্রতিনিধি দল। বিশেষ এক প্রেক্ষাপটের মধ্য দিয়ে শেষ হলো বসন্তকালীন IMF-এর 6 দিনের বৈঠক। এই বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ইরান এবং ইসরায়েল যুদ্ধ। এই ইসরায়েল এবং ইরানের যুদ্ধে
বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছে সেটি কিভাবে কাটিয়ে উঠবে বিশ্ব, সেটিই ছিল আলোচনার মূল বিষয়। আর এই বৈঠকে বাংলাদেশের 11 সদস্যের প্রতিনিধি দল তারা চেয়েছে বিশ্বব্যাংক এবং IMF-এর কিভাবে ঋণের কিস্তি ছাড় করানো যায় সেই বিষয়ে বারবার দফায় দফায় আলোচনা করেছে বাংলাদেশ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও বাংলাদেশ জানিয়েছে যে দ্রুত সময়ের মধ্যেই সমাধান হবে বাংলাদেশের মানুষের স্বার্থ অক্ষুণ্ণ রেখে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। হজযাত্রার তৃতীয় দিনে 14টি ফ্লাইটে আরও 5,707 জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করেছেন। এছাড়া 7,634 জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এবছরের হজ ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন যাত্রীরা। এদিকে হজ কর্তৃপক্ষ বলছে যাত্রীদের দুর্ভোগ লাঘবে আন্তরিকতার ঘাটতি নেই। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজ ক্যাম্প। এখানেই বোর্ডিং পাস সহ ইমিগ্রেশনের প্রয়োজনীয় কাজ করতে পারছেন যাত্রীরা। রবিবার মোট 5,707 জন যাত্রী আশকোনা হজ ক্যাম্প থেকে চেকিং, বোর্ডিং পাস এবং ইমিগ্রেশন সহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করেন। আমাদের সকলের জন্য আপনারা দেশবাসী সকলে দোয়া করবেন। ইনশাল্লাহ আমরাও আপনাদের জন্য ইনশাল্লাহ দোয়া করব। দেশবাসীর জন্য দোয়া করব এবং সারা দেশের যত মুরব্বিয়ান আছে তাদের জন্য দোয়া করব। পীর পয় পেরামানের কাছে দোয়া করব আল্লাহ যাতে সারা বিশ্বের শান্তি নাজিল করে। ইরান, আমেরিকা, ইসরায়েল না, সারা বিশ্ব থেকে যাতে যুদ্ধ বিগ্রহগুলো তুলে নেয়, আল্লাহ তাআলা যাতে সারা বিশ্বকে শান্তিময় করা যায়। দুশ্চিন্তা তো একটু হবে, হয়তো এখন যদি যুদ্ধ আরো দীর্ঘ সময় চলতে থাকে তখন তো সমস্যা হবে। এবছর হজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন যাত্রীরা। 45 বার বাংলাদেশ থেকে নিচে আনছে এবং বারংবার প্রতি বছরে হজ এবং উমরার সফরে যাতায়াত করি, কিন্তু এই বছর যা মনে হচ্ছে অত্যন্ত সুন্দর এবং ভালো লাগছে। না কোনো ভোগান্তি নেই, ব্যবস্থাপনাও ভালো। আল্লাহ তাআলা যদি আমাদেরকে এখন গন্তব্য পর্যন্ত পৌঁছায় দেয়, এটাই আল্লাহর কাছে সবচেয়ে বড় পাওয়া। এদিকে কর্তৃপক্ষ বলছে যাত্রীদের ভোগান্তি লাঘবে আন্তরিকভাবে কাজ করছেন তারা। আমাদের হজ যাত্রীদের ভিসা সম্পন্ন হয়ে গেছে, টিকিট সংক্রান্ত কোনো জটিলতা নাই এবং সকল হজ যাত্রীর টিকিট এনশিওর করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সকল হজ যাত্রী তাদের টিকিট পেয়ে যাবে। সেবা এবং সন্তুষ্টি তো আমাদের মূল লক্ষ্য এবং সেই জায়গা থেকেই কিন্তু আমরা আসলে চেষ্টা করছি যে প্রতিনিয়ত যাতে হজ যাত্রীদেরকে মানসম্পন্ন খাবার দেওয়াটাও আসলে আমরা অঙ্গীকারবদ্ধ হয়। এবছর বাংলাদেশ থেকে হজের সুযোগ পেয়েছেন ৭৮,৫০০ জন। ২১শে মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার তারিখ এখনও চূড়ান্ত হয়নি, বরং যে কোনো সময় আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে হুঁশিয়ার করেছে ইরান। হরমুজ বন্ধ রাখার সিদ্ধান্তেও অনড় তেহরান। এমন পরিস্থিতিতে বাব আল মান্দ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফার বৈঠকের আগে ইরান সমঝোতার রূপরেখা চূড়ান্ত করতে চায়। রূপরেখা চূড়ান্ত না হওয়া পর্যন্ত নতুন করে বৈঠকের তারিখ ঠিক করা সম্ভব নয় বলে জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাদিবজাদেহ। এই মুহূর্তে চুক্তির সম্ভাবনা উড়িয়ে দিয়ে যে কোনো সময় আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন ইরানি পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ। আর ইরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে না নিলে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে না বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আর বন্ধ হরমুজ পার হওয়ার চেষ্টা করা ভারতীয় 2 জাহাজ লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ইরানি রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে ভারত সরকার। ইরানের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনের উপকূল ঘেঁষে অবস্থিত বাব আল মান্দ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে দেশটির হুথি বিদ্রোহীরা। এসবের পরোয়া করছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি চুক্তি না হওয়া পর্যন্ত ইরানে নৌ অবরোধ বহাল রাখার সিদ্ধান্তেই অনড় তিনি। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ব্ল্যাকমেইল করা যাবে না বলেও হুঁশিয়ার করেছেন। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও লেবানন জুড়ে চলছে ইসরায়েল ও হিজবুল্লাহর হামলা পাল্টা হামলা। এতে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের এক ফরাসি সেনা নিহত ও আরও 3 জন আহত হয়েছে। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে প্রসিকিউশনের
অভিযোগ গঠনের শুনানি শেষ। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই শুনানি হয়। এ সময় রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে বিচার শুরুর আবেদন জানান। এই মামলায় আসামি পক্ষের শুনানি 23 এপ্রিল নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে 2024 সালের 19 ও 21 জুলাই এবং 5 আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় 10 জনকে হত্যা করা হয়। এ মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। এছাড়া আসামির তালিকায় তার ছেলে ইমতিনান ওসমান ওরফে অয়ন ওসমান এবং ভাতিজা আজমির ওসমানও রয়েছেন। চট্টগ্রামের আনোয়ারায় অ্যামোনিয়া সংকটের কারণে উৎপাদন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের সার কারখানা। কারখানা কর্তৃপক্ষ জানায়, শনিবার সন্ধ্যায় অ্যামোনিয়ার মজুদ শেষ হয়ে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হয় কারখানাটি। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু হলে শুরু হবে উৎপাদন। ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠার পর থেকেই চিটাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। 4 মার্চ গ্যাস সংকটের কারণে চিটাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়ে ডিএপি সার কারখানা। এ অবস্থায় শনিবার প্রতিষ্ঠানটির মজুদ ফুরিয়ে গেলে উৎপাদন বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে অভিযান চালিয়ে পাথর বোঝাই একটি ভারতীয় ট্রাক সহ বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানায়, শনিবার রাতে শিবগঞ্জ সোনা মসজিদ সীমান্তে অভিযান চালানো হয়। এ সময় ট্রাকে বহন করা পাথরের মধ্যে ট্রিপল দিয়ে বিশেষভাবে মোড়ানো বস্তা থেকে মোট 5,935 বোতল সিরাপ উদ্ধার করা হয়। এর মধ্যে 3,897 বোতল এসকফ ডিএক্স এবং 2,038 বোতল ফেয়ারডিল সিরাপ রয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের হেলসিঙ্কি জেলায় এক বন্দুকধারীর এলোপাতারি গুলিতে অন্তত 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 14 জন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় একটি সুপারমার্কেট এলাকায় গুলি চালায় ওই হামলাকারী। এতে বেশ কয়েকজন হতাহত হলে আরও কয়েকজন স্থানীয়কে জিম্মি করে সুপারমার্কেটের একটি দোকানে ঢুকে পড়ে বন্দুকধারী। পরে আটকে পড়াদের উদ্ধার করে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের গুলিতে নিহত হয় ওই হামলাকারী। 58 বছর বয়সী হামলাকারী রাশিয়ার রাজধানী মস্কোর বাসিন্দা বলে নিশ্চিত করেছেন ইউক্রেনের অ্যাটর্নি জেনারেল রুজলাল ক্রাউজেস্কো। বন্দুকধারী দীর্ঘদিন ধরে পূর্ব দনেস্ক অঞ্চলে অবস্থান করছিল। এলোপাতারি গুলি চালানোর আগে লোকটি তার অ্যাপার্টমেন্টে আগুন লাগিয়ে দিয়েছিল। তবে কি উদ্দেশ্যে তিনি ওই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। বন্দুকধারীর গুলিতে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জ্বালানি তেলের দাম বাড়লেও কমেনি সংকট, পাম্পে দীর্ঘ লাইনে ভোগান্তি, ক্ষুব্ধ গ্রাহকরা। অব্যবস্থাপনাকে দায়ী করে কার্যকর পদক্ষেপের দাবি। কাল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প, ভাষণ দেবেন জনসভায়। স্থানীয়দের মাঝে উৎসবের আমেজ। 191 দেশের অংশগ্রহণে IMF এর বসন্ত বৈঠক শেষ। মিলল না বাংলাদেশের ঋণের জুনের কিস্তি ছাড়। যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হতে পারে, হুঁশিয়ারি ইরানের। আলোচনা অনিশ্চিত। এবার বাব আল মানদেব প্রণালী বন্ধের হুমকি হুথিদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।